আজকে প্রাইম টাইমে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো, তিনি একটা ইতিহাস লেখার চেষ্টা করেছেন। তিনি এটা বর্তমানকে সামনে তুলেছেন এবং তিনি বর্তমানটা ধরতে ধরতে একটা ইতিহাসের গল্প করেছেন। তিনি একজন ক্যামেরাম্যান, পাতিকথায় ক্যামেরাম্যান, কিন্তু আসলে ক্যামেরাম্যান না, তিনি একজন সাংবাদিক ক্যামেরাম্যান। এমনি আমার তোমার মতো ফট করে ছবি তুলনো এরকম নয়, প্রতিটা ছবি তার সংবাদ এবং সেই সংবাদের একটা জাল বুনে চলেছেন। তিনি অশোক মজুমদার। অশোক মজুমদার একজন সাংবাদিক, একজন ভিডিও জার্নালিস্ট। এই ইতিহাসের বাইরে একটা ওনার পরিচয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের সঙ্গী, সব সময়ের ছবি তার কাছে, সমস্ত কিছুটা প্রতি ক্ষণের প্রতি মুহূর্তের সাক্ষী তিনি। আজ রিপাবলিক বাংলায় তার সঙ্গে কথা বলবো। কি হলো? তাসের ঘরের মতো ভেঙে গেল, সমস্ত দম্ভ শেষ হয়ে গেল, সব শেষ, খতম। অশোকবাবু, আপনি সাংবাদিক, আমি সেই সত্তার বাইরে গিয়ে কথা বলবো আজকে। আজকে আমি সাংবাদিক, আপনাকে প্রশ্ন করছি, সেই প্রশ্নগুলো করছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকাকালীন যে ঘটনাগুলো হয়েছে, কি হয়েছে, কি দেখেছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কত সব নাম লেখা হয়েছিল, অগ্নিকন্যা, তো সে ধ্বংস হয়ে গেল, বিলীন হয়ে গেল, একটা দল শেষ হয়ে গেল কেন? না দেখো, এটা এরমভাবে তোমরা বলছো, তোমরা এই প্রশ্নটা রাখছো যে একটা দল শেষ হয়ে গেল, কিন্তু আমি এটা যদি দেখা যায় যে এরমভাবে কোনো দল শেষ হয়ে গেল, আমি এটাতে এই কথাটা বিশ্বাস করি না। কেন, সবসময় আমরা দেখেছি ওনার রাজনীতিতে উনি যখন এসছেন, এখন ওনার রাজনীতিটা এখন আর নেই, উনি একদম শেষ। ওনার পাশে আশেপাশে কেউ নেই, ওনাকে ছেড়ে সবাই চলে গেছে, ওনার দিকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। তারপরে ওনার সাথে যারা ছিল তাদের অধিকাংশ মানুষের তাদের অনেক দুর্নীতি ধরা পড়ছে। সাধারণ মানুষ দেখে খুব অবাক হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011-তে ওরা যে বিশ্বাস, যে ভাবনায় এই রাজ্যটাকে ছেড়ে দিয়েছিল, সেই 15 বছরের মধ্যে তিনি কী এমন করলেন বা কী এমন হলো যে সে এইরকমভাবে হেরে গেল। তা আমি কেন বলছি সেটা হচ্ছে যে ধরো 11 সালের আগে যদি তুমি দেখো, যখন বামফ্রন্ট সরকার এখানে ছিল, তাকেও তো আমরা ধরেই নিয়েছিলাম যে সে 34 বছর ছিল, কিন্তু তুমি বিশ্বাস করো আমরা জানতাম, মানে আমি তখনই এই একটা খবরের কাগজ অফিসে কাজ করতাম, তা আমি ভাবতাম যে এই বামফ্রন্ট সরকার এই 50 বছর থাকবে, কিন্তু সে তো থাকেনি। যদি ওই জায়গায় যাও তাহলে তাদেরই বা কী এমন ওই রকম একটা পাওয়ারফুল একটা রাজনৈতিক দল তারা 11 সালে ওনার কাছে হেরে গেল। না, আপনি কি এটা কালের নিয়ম বলছেন? না, আমি কালের নিয়ম বলছি না, আমি বলতে চাইছি দেখো, এইটুকু আমি বলতে পারি যে মানুষের ক্ষমতা কিন্তু 5 বছর অন্তর অন্তর হয়। আমাদের পশ্চিমবাংলার ক্ষমতা, পশ্চিমবঙ্গে যারা ভোটার, আমি এটা দেখেছি, আমি যবে থেকে আমি কলেজ লাইফ, ছাত্র জীবন থেকে শুরু করে আমি রাজনীতিতে বহু বছর ধরে আমি রাজনীতির জায়গায় একটু জড়িত, তাতে দেখেছি যে পশ্চিমবাংলার মানুষ তারা কিন্তু যখন কোনো সরকারকে সরিয়ে দেয়, তখন কিন্তু এরকম 5 বছর অন্তর অন্তর ওই ইউপি, বিহার, মহারাষ্ট্র ওদের মতো করে হয় না, তারা অনেকটা সময় দেয় একটা সরকারকে এনে, তারা 10 বছর। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে পছন্দ করলো কেন? না, এটা ভুল কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পছন্দ করলো কেন ব্যাপারটা না, এটা বলতে পারো তুমি ওই দিক থেকে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করলাম। কেন করলাম সেটা হচ্ছে, তোমাকে এটা বলি যে এই বামফ্রন্ট রাজনীতি যখন শেষের দিকটা 12-15 বছর ধরে যা হচ্ছিল, যা দেখছিলাম, আর উনি যেভাবে আন্দোলনের জায়গাগুলো করছিল, এই কংগ্রেস আর সিপিএম, প্রথম দিকে উনি তো কংগ্রেস করতেন, উনি কংগ্রেস রাজনীতি করতেন, সুব্রত মুখার্জি, সোমেন মিত্র, অজিত পাজা, এদের পেছনে পেছনে থাকতেন।
আমি কিন্তু সেই সময় থেকে প্রেস ফটোগ্রাফি করছি একটা খবরের কাগজের হয়ে। তা আমি দেখতে পাচ্ছি যে উনি যে এদের পেছনে রয়েছেন, তা এই যে কংগ্রেস রাজনীতি আমরা দেখতাম যে আমরা সবসময় বলতাম, এই তরমুজ কথাটা এসেছিল, সেটা হচ্ছে যে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে বোধহয় একটা কোনো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি তোমাকে ছোট্ট বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিচার করা হচ্ছে, যেভাবে ভাবা হচ্ছে, এটা তো ঠিকই আছে, কালের নিয়মে মানুষ ওনাকে সরিয়ে দিয়েছে। আর সরিয়ে দিয়েছে মানে আমি তো একটা কুয়োর ব্যাঙের মধ্যে থাকতাম, আমি ওনার ছবি তোলার মধ্যে দিয়ে থাকতাম। আমি একটা ক্যারেক্টার বেঁচেছিলাম, যে ক্যারেক্টারটা হচ্ছে যে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো ওরকম একটা এভারেস্টের মতো একটা লোককে হারিয়ে ওই ছোট্টখাট্ট একটা মেয়ে টালির চালা সে রাজনীতিতে এলো। তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস মার খাচ্ছে সিপিএমের হাতে বিভিন্ন জায়গায়, তা আমি দেখতাম যে ওইসব জায়গায় কংগ্রেসের হয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত গ্রামগুলোতে যাচ্ছে, ভিজিট করছে, দেখছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। এই যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থাকছে একটা মেয়ে, সেটা দেখে আপনার মনে হচ্ছিল একজন আন্দোলন করছে, আপনি সঙ্গে ছিলেন। হ্যাঁ, একটা আন্দোলন করছে না, পজিটিভ ভাবে করছে। এবং আমি এই ক্যারেক্টারটাকে ফলো করি, এই ক্যারেক্টারটা আমি দেখি। তখন কিন্তু ভেবো না যে তখন আমি যে পত্রিকায় কাজ করতাম সেই পত্রিকায় কিন্তু সবসময় ওনার ছবি ছাপা হতো, আমি তখন সামান্য টাকা পেতাম, আমি ছবি তুললে আমি একটা টাকা পেতাম। কিন্তু আমি দেখতাম যে 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 জিনিসগুলো বামপন্থ সরকার করতে পারছে না, বা যেভাবে আমি এগুলো বুঝলাম, আপনি সেজন্য গেছেন। কিন্তু এখন আপনি সোশ্যাল মিডিয়ায়, আপনি কি জানেন আপনি একজন সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত হয়ে গেছেন, মানে আপনি এমনি পরিচিত মানুষ, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছেন। না দেখো, আমি খারাপ বলার কি আছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি যে সাধারণ মানুষের ভালো লাগেনি, সেই জন্য তো আজকে এই আপনার কেন খারাপ লাগলো হঠাৎ করে? এতদিন তো আপনি ওর সঙ্গে ছিলেন। দেখো, এটা আমি একটা রিসেন্টলি আমি একটা পোস্ট করেছি, তাতে অনেকে বলছে যে এতদিন ধরে ওনার সঙ্গে ছিল, আর যেই উনি নেই উনি বড় বড় কথা বলছেন, লেকচার মারছেন। আচ্ছা, তুমি আমাকে বলো তো, বাবা মা যখন বেঁচে থাকে তখন কি শ্রাদ্ধ হয়? তা তো হয় না। তাহলে আজকে যারা রাজনীতি ওনার পাশে ছিল তারা কি করছে? তারা কেন চলে গেল? তারা কেন চলে যাচ্ছে? তারা কেন ওনার সমালোচনা করছে? কয়েকজন ছাড়া। তাহলে নিশ্চয়ই আমার কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ভালো করছে, মন্দ করছে, এর খারাপ হচ্ছে, দেশের এই হচ্ছে, দেখো এগুলো আমি ওইভাবে ভাবিনি, ওইভাবে দেখিনি বা দেখতে পাইনি। কিন্তু এখন আমি মমতার যাবতীয় প্রতিটা ক্ষণ, মমতার হাঁটা, মমতার চলা, মমতার অন্য লোকের সঙ্গে হাসি, সব আপনার ক্যামেরায় আছে। আপনি দেখেননি কিছু, আমি তখন ভাবিনি কিছু, এটা তো বলা যাবে না। না দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, 2016-র পর থেকে আমার মাথায় যেটা আসেনি তা বলবো না, কিন্তু একটা জিনিস আমি ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় এলো, 16 সাল গেল, 21-এ যে ভোটটা হলো, সেই ভোটের পর থেকে যা জিনিসগুলো হতে লাগলো, এটা আমার খারাপ লাগার একটা ব্যাপার ছিল। কিন্তু আমি তোমাকে সত্যি কথা বলছি যে আমি এর একটা শেষ জার্নি, এটা আমার মাথার মধ্যে একটা চেপে বসেছিল। কিন্তু তোমাকে বলছি 2021 ভোটের পর যা যা ঘটনাগুলো ঘটতে শুরু করলো, যা যা হচ্ছে, এটা টের পেতাম না, এটা বললে ভুল হবে, আমি টের পেতাম। কিন্তু জানো, আমার দেখার ইচ্ছে ছিল এটা কতদিন চলেনি তো। 21 এলো, 24 হলো, 26-এ শেষ হয়ে গেল। আমার এটা খুব জানার ইচ্ছে যে এই যে টিমটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতেন, এই টিমের ভেতরে এত গাফিলতি, এত চুরি, এত ধরো তুমি আমাকে বলছি, আমি অবাক হয়ে যাই যে একটা সাধারণ মানুষ, একটা গ্রামের চেয়ারম্যান, তার পাট ক্ষেতের মধ্যে 3 কোটি টাকা পাওয়া যাচ্ছে। এটা হয় কখনো? আচ্ছা, এই যে এত টাকা, এত লোকের এত টাকা, আপনার কত টাকা? আপনি মমতার সঙ্গে সঙ্গে ঘুরতেন, সমস্ত আইএস টাইএসরা আপনাকে ভয় পেতে হয়তো, আমি জানি না, আমি দেখিনি, কিন্তু আমি দেখতাম মমতার থেকে আপনার ডিস্টেন্স কত, এতটা ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স নয়। না, এটা আপনি বেশি কাছে ছিলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি কাছে ছিল? মানে কাছাকাছি থাকলে আপনাকে তো বেশি কাছে দেখতে হবে। না, আমি তোমাকে একটা কথা বলছি, আমার সাবজেক্ট ছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক আমার কাছে কোনোদিনই সাবজেক্ট হয়নি। কিন্তু হ্যাঁ, উনি মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে নিয়ে এলেন। কিন্তু আমি কত সালে নিয়ে এলো?
আমার ওই সালটা ঠিক মনে পড়ছে না, কিন্তু এই কথাটা তোমাদের বলতে পারি যে আজকের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তার সাথেও আমার ভালো সখ্যতা। শুভেন্দু আমাকে চিনতেন, আমাকে জানতেন। আমার শুভেন্দুর বাড়িতে যাওয়া, দিব্যেন্দু, শিশিরদা, ওদের সাথে কথা বলা, এগুলো আমার যে কাগজে কাজ করতাম সেখান থেকে আমার হয়ে গেছে। কিন্তু এই যে ধরো মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ব্লু হাইট বয় ছিল কে? শুভেন্দু। ভালো লাগতো মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু আরো অনেক লোক যখন একটা পলিটিক্যাল মিটিং করতো, তুমি বিশ্বাস করো মমতা বন্দ্যোপাধ্যায় যখন উঠতো, মানুষ তো চেঁচিয়ে হাই হুই করে ওনাকে করতেন। কি করতো? মানে ঠিক আছে দিদি উঠেছে, আনন্দ, বিজয়, আনন্দ। কিন্তু শুভেন্দু যখন উঠতো, আমি তোমাকে বলছি সেটা দিনকে দিন দেখতাম যে লোকজন নানানভাবে রেসপন্স করছে। তাহলে শুভেন্দু ওনার 1 নম্বর লোক ছিল। উনি যুব কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে সভাপতি করলেন। তার মাঝখান থেকে হঠাৎ যুব কংগ্রেসের একটা সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নন্দীগ্রামের মতো একটা জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে এবং সেই আন্দোলনের পুরোধা কিন্তু শুভেন্দু। আমাদের সামনে মমতা, আমি যখন কাগজে কাজ করি আর দেখতাম শুভেন্দুকে কিন্তু দিনের পর দিন নন্দীগ্রামের ভার দিয়ে আসতো এবং শুভেন্দু সেটাকে নিজের জীবনকে রিস্ক নিয়ে বাঁচিয়ে এবং সেগুলো ও সেই দায়িত্ব পালন করতো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভেবো না যে ওখানে থেকেছে, প্রতিদিন থেকেছে, আন্দোলন করেছে, ঠিক আছে, কিন্তু মাসের পর মাস ওখানে থেকেছে না, ওটা থাকতো শুভেন্দু। তা সেই শুভেন্দু যখন যুব কংগ্রেসের সভাপতি হলো, সেই সভাপতিকে যখন আমরা ভাবলাম বাহ এটা ভালো হয়েছে, এটা ঠিক হয়েছে, হঠাৎ যুবা কোত্থেকে এলো, আমরা তো অবাক হয়ে গেলাম। না, আমাকে একটা কথা বলুন তো, কার ব্যবহার সব থেকে খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো তোমাকে একটা কথা বলছি, এইভাবে আমার সাথে অভিষেকের এইভাবে কথাবার্তা বা কাজের মধ্যে দিয়ে আসতো না। ও আমাকে চিনতো। আমি অভিষেককে চিনি খুব ছোট্ট অবস্থা থেকে আর কি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফাটা হয়েছিল তখন ও ঠাকুমার কোলে বসে থাকতো, যেত সরে যা ছবি তুলবো, সেই থেকে আমি অভিষেককে চিনি। আমার সাথে ভালো ব্যবহার খারাপ ব্যবহার এটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কেন বলছি তোমাকে বলছি যে আমার খুব কষ্ট হতো, খুব দুঃখ হতো যে আমি যখন এগুলো শুনতে পারতাম, উনি যখন আমাকে খুব বাজেভাবে একটা কথা বলতো। ধরো সাপোজ আমি তোমাকে বলছি যে আমার কাজ কি ছিল, আমার কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলা। আমি যেহেতু কাছে থাকতাম সেই জন্য তার ছবি একটা ভালো একটা ছবি হতো, সেই ছবিটা তার পরের দিন যাতে অন্যান্য যে কাগজগুলো আছে, কেন তখন সবাই মমতার ছবি ছাপছে, মমতা একদম একটা বড় গ্রাফ, মানে পশ্চিমবঙ্গের নেতা না দেশের নেতা, উনি সেই জায়গাও দিল্লিতেও উনি ঝাঁপিয়েছিলেন, যাকে সেটা ফেল করলে অন্য কথা। তা সেই ছবিগুলোকে আমি দিতাম, কিন্তু উনি করলো কেন? রাহুল গান্ধীর সঙ্গে কি ইগো প্রবলেম হয়েছিল? দেখো আমি তোমাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৃণমূল সৃষ্টি করেছে। আর আমি তোমাকে বলছি, আমি লাস্ট এটাতে একটা লিখেছি, একটা জিনিস এটা ভুল হয়েছে, এটা কোনো প্রশাসনিক লোক আমাকে বলেনি, এটা সর্বোচ্চ তৃণমূল দলের একজন মানুষ, তার নাম আমি করছি না, তাকে আমি বলেছিলাম যে 24 সালে, তখন সে আমাকে বলেছিল শোন অশোক, তুই এত কথা বলছিস কেন, এই পার্টির কিছু আছে, এই দলের কিছু আছে, এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমাদের ঝাঁকামুঠে করে মাথায় করে রেখে দিয়েছে, আমরা সব করে নাড়ানাড়ি করছি, আবার ঝাঁকামুঠি করে উনি ঢুকে যাবেন, আমরা সবাই ঢুকে যাব, এটা বলেছিল 2024-এ শোভনদেব চট্টোপাধ্যায়। না, আমি নাম তোমাকে এখন প্লিজ এটা জিজ্ঞাসা করো না, শোভনদেব না, তার চেয়েও বড়। তার চেয়েও বড়? মমতার কাছে তো এখন তো 3 জন আছে। তখন সে ছিল, এখন চলে গেছে। এখন চলে গেছে ওরম বলো না, আছে কিন্তু তার খোঁজ নেওয়া হয় না, খোঁজ নেওয়া হয় না, খুব কমই খোঁজ নেওয়া হয়। ধরুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হট করে বলে দিল অশোক তুই গদ্দার, না অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আপনি উত্তর দিতে পারবেন? একথা আমাকে বলা হয়েছিল। তুই চোর। হ্যাঁ, চোর বলা হয়েছিল না গদ্দার বলেছিল? না, গদ্দার এটা হঠাৎ করে একদিন উনি বলেছিলেন তুই ছবি দিয়ে বাইরে সব খবরের কাগজ অফিসে ছবি দিয়ে তুই অনেক টাকা ইনকাম করিস। অনেক টাকা? হ্যাঁ।
তা আমি আকাশ থেকে পড়ি। আমি যে এটা কি বলছে দিদি, আমার খুব খারাপ লাগে। এবং সেটা আমি নবান্নে গিয়ে আমি প্রিন্সিপাল সেক্রেটারি থেকে তখন যে ছিলেন আমি তার সাথে আলোচনাও করি এবং আমি ছেড়ে দেবো ভাবি। সে আমাকে বলে ম্যাডামের কথাই তো এরকম, ম্যাডাম এরকমই কথা বলে। তা আমি যেটা ভাবছি, আমি একটা সত্যি কথা তোমায় বলছি, তুমি যে কথাগুলো বলছো তার এক কথায় তুমি এর উত্তরটা পেয়ে যাবে। দেখো, তুমি যেভাবে রাজনীতিতে এসেছো, এই রাজনীতিতে এসে গিয়ে তুমি একটা শীর্ষস্থান দখল করেছো, একদম শীর্ষ, শুধু পশ্চিমবাংলা না দেশের। তখন কিন্তু তোমার কথাবার্তা, চাল চলন সবকিছু জিনিস তোমাকে একটু ভাবতে হবে, চেঞ্জ করতে হবে। আনটপকা কথা তুমি চট করে বলতে পারবে না। তুমি আমাকে বলো, আজকে শতাব্দী থেকে শুরু করে যারা ঋতু থেকে শুরু করে এই যারা বলছে, তাদের একটাই কথা, কি কথা বলো তো, যে আমরা কোনো কথা বলতে পারতাম না। তাহলে এতদিন চুপ করেছিল কেন? না, আপনিও চুপ করেছিলেন, হ্যাঁ, তারাও চুপ করেছিল। এটা কি নাম, আমি নাম বলছি, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায় বা বাকি যারা আছে, এতদিন মুখে কুলুপ, স্পিক টু নট, আচমকা ভোটে হেরে গেল, তারপর সবার মুখ ফুটলো, সবার বুলি ফুটলো। দেখো, তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার কথা তোমাকে আমি বলি, তাদের কথাও আমি বলেও দিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর কথা বলা আমি দেখেছি 11 সাল থেকে কারুর কোনো মন্ত্রীর, কোনো প্রশাসনিক, আজকে যারা প্রশাসনিক স্তরে আছে, ডিজি থেকে, সিপি থেকে, এসপি থেকে, ডিএম থেকে, এসডিও থেকে, কারুর ক্ষমতা ছিল কেন? শুভেন্দু অধিকারী ছিল, শুভেন্দু অধিকারী ফেলেছে, নিজে দল করেছে, বেরিয়ে গেছে। আমি সেটা তোমাকে বারবার বলছি যে তোমাকে একটা জায়গায় পৌঁছে গেলে তখন কিন্তু সেই দলটাকে ধরে রাখা, কিভাবে ধরবে, কিভাবে সমবন্টন করে সবাইকে ডেকে করে, কাউকে পাত্তা দিত না মামা, আর সেটাই মানুষের রাগ হতো। সেটাই মানুষের রাগ। আমার কথা ছিল, আমি সামান্য একটা কাজ করি, সেই রাগটা কাদের হতো? মন্ত্রীদের হতো। আচ্ছা, এই যে লোকগুলো ছেড়েছে বা যারা আছে, এই যে মমতার বিরুদ্ধে এত অভিযোগ, টাকা টাকা টাকা, সব টাকা তুলতো, মমতা কি এত লোভী, এত টাকা তোলে? মানে টাকাটা কে তোলে? মমতা তুলতো, ববি হাকিম তুলতো, কাকলি তুলতো, মানে আরো যা রচনা তুলতো, শতাব্দী তুল, মানে এই যে অভিযোগগুলো কারা, এই যে এমএলএ গুলো কারা, কারা টাকাটা, মূল জায়গাটা কি, কেন্দ্রিক জায়গাটা কি ছিল? মানে কিভাবে টাকাটা আসতো, কেন টাকাটা আসতো, কে বলতো, ওখানে মিটিং হতো? না, দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই যে আমরা যখন ওখানে থাকে দেখতে শুরু করি, এই যে তোমরা বারবার কয়লা, বালি, পাথর, একাধিকবার বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গায় তোমরা এসব বলা বলি করেছো, এবং সেটা আমাদের কানেও এসছে, কারণ আমরা ওখানে আছি। কিন্তু এটা তোমাকে আমি বলতে পারবো না এরমভাবে সত্যি যে এটা কারা তুলতো, কিভাবে তুলতো। কিন্তু একটা কথা বলতে পারি যে এটা মুখ্যমন্ত্রী জানতেন না, মমতা জানতেন না বা জানতে পারেননি, এই বিশ্বাসটা কিন্তু আমার হয় না। উনি নিশ্চয়ই কিন্তু জানতেন, নিশ্চয়ই কিন্তু জেনেছিলেন। আপনি তো সব সময় সঙ্গে ছিলেন। আমি তোমাকে একটা কথা বলছি, তাহলে এই সব জায়গাগুলো তুমি আমাকে বলছো, আমি সঙ্গে ছিলাম, তার মানে কি উনি যে যদি আজকে অভিষেক, মমতা বা মন্ত্রিসভা যে মিটিংগুলো হচ্ছে, সেখানে আমার দায়িত্ব হচ্ছে 2-3 মিনিটে একটা ছবি তুলে চলে আসবে, তারপরে ওদের কি ডিসিশন হচ্ছে, কোর কমিটি কি ডিসিশন নিচ্ছে, সেখানে তো আমি জানি না, সেগুলো তো আমি বুঝতে পারতাম না। আমার কাছে তো সারাক্ষণ উনি একটা সাবজেক্ট হয়ে উনি গ্রামে যাচ্ছেন, এই করছেন, হ্যান করছেন, ঝামেলা করছেন, এই করছেন, হাজার হাজার লোক সব আসছে। এখন পুলিশ নাকি শুনছি যে, এখন আমার কাছে খবর আছে, পুলিশ নাকি ওনাকে টাকা পয়সা দিয়ে পাবলিক জোগাড় করছে। তা আমাকে একটা কথা বলো তো তুমি, সেটা হচ্ছে এই যে একটা খারাপ রাস্তা 16 সালের পর থেকে, এই যে পাথর, 16 আগে তো এটা করতো না। 16 আগে এইভাবে হয়নি, 14 সালে না এভাবে হয়নি। আচ্ছা, যা কিছু এই দলের যা কিছু খারাপ দিকগুলো 16 পর থেকে হয়েছে, 21-এর পর থেকে গিয়ে কিন্তু একেবারে শিক্ষা দুর্নীতি শুরু হয়ে গেছে 14 থেকে। দেখো, এগুলো খুব না ভেতরে এই যে শিক্ষা দুর্নীতি, এই দুর্নীতিগুলো হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলতে পারি যে এইটা আমার কাছে আজকে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই। আচ্ছা, এন্টার প্রশাসন, এই যে প্রশাসন, এসপি, ডিএম, ডিজি, সিপি, তারা জানতেন না? তাদের কাজ কি ছিল? তারা তখন কি করেছেন? তারা কেন চুপ করে থেকেছে? চালাতো কে, অভিষেক না মমতা? দেখো, আমি তো জানি পুলিশ মন্ত্রী মমতা,
তারপরে আসল খেলাটা কি বলুন? না, তারপরে আমি তোমাকে বলছি, শুভেন্দু যখন বিজেপিতে জয়েন করে গেল, তখন এই দলের একটা অঘোষিত পাওয়ার এলো অভিষেকের কাছে, ঠিক আছে? এবং সেই পাওয়ার, তুমি এটা ভেবো না যে অভিষেকের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সখ্যতা ছিল, ওদের নানা রকম ব্যাপারে কিন্তু দুজনের মধ্যে অনেক অনেক ঝামেলা হতো। কি না ঝামেলা বলতে, দেখো আপনাদের ছবি টবি আছে কিছু? না 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 না, এগুলো না। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং হলে আমি তো তখন থাকতাম না। দেখো, আমি সরকারি একজন ফটোগ্রাফার, উনি একাই সব। ওনার কোর কমিটিতে আজকে ববি হাকিম খুব ভালো হয়ে এলো, ভেবো না যে 2 মাস পরে ববি হাকিম আবার খুব সেই কোর কমিটিতে রয়েছে। উনি একটা অদ্ভুতভাবে এই আমাদের এই রাজত্বটা চালাতেন, অদ্ভুতভাবে। সেখানে উনি প্রথম কথা, উনি শেষ কথা, কারুর কথা উনি শুনতেন না। আজকে আমি জোর গলায় বলছি, এই যে উনি কি মানুষের কথা শুনতেন? আর এই যে সচিবদের নিয়োগ করা হয়েছিল, রাখা হয়েছিল, আলাপন বন্দ্যোপাধ্যায়, এদেরকে রেখে দেওয়া হয়েছে, এরা কি কথাবার্তা বলতো না, উপদেশ দিত না? উপদেশটা উপরে রাখা হয়েছে না অনেককে। দেখো, আমি যেহেতু একটা সরকারি জায়গায় কাজ করতাম, আমি তোমাকে সব এরকম ওপেন বলতে পারি না, এটা আমার এটা ঠিক না। কিন্তু একটা কথা তোমাকে বলতে পারি, যে সবাই এটুকু বুঝেছিলেন যে উনি কথা শোনেন না। মানে এই সুযোগটা যে উনি কথা শোনেন না, উনি যা করার করুন, আমরা কামিয়ে নিই, এরকম একটা ব্যাপার না। কিন্তু তুমি যাদের নাম বলছো, তুমি মন্ত্রীদের কথা বলতে পারো, কিন্তু সরকারিভাবে যেসব আজকে আইএস যারা রয়েছে, যাদেরকে উনি বসিয়েছিলেন, তাদের ক্ষেত্রে মানে এই কথাগুলো বলাটা ঠিক আমার মনে হচ্ছে না ঠিক হচ্ছে আর কি। যারা দুর্নীতি হয়েছে, যেসব দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তো তোমরা দেখতে পাচ্ছ, সেই দুর্নীতি তো তোমরা প্রকাশ না। আপনি তাহলে একটা জিনিস বলছেন, অভিষেক টভিষেক কোনো ব্যাপারই নয়, ব্যাপারটা গোটা ব্যাপারটাই মমতাই খারাপ, মমতাই যা কিছু করেছে, মমতাই ধ্বংস করে দিয়েছে। দেখো, তোমাকে কয়লা, বালি, লোহা, যা যা আছে পৃথিবীতে, চুরি, গরু, যা কিছু হয়েছে, শিক্ষা, এগুলো মানে মমতা সব জানতো, মমতা সব করিয়েছে, বাকিরা সব চুপ করেছিল। দেখো, উনি চিফ মিনিস্টার, সাধারণ মানুষ যদি কোনো কথা বলে থাকে যে আপনি সব জানতেন, লোকে তো বলে, এখন তো তাই বলছে, আপনি সব জানতেন, আপনি কেন ব্যবস্থা করেন? তা সেই সাধারণ মানুষের মধ্যে আমিও একজন, আমিও সেটা বলতে পারি। কিন্তু এই পুরো সিস্টেমটা আজকে যে তোমরা এই যে মন্ত্রীরা ধরা পড়ছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তাদের এত টাকা, আমি একটু অবাক হয়ে যাই যে তৃণমূল সরকার, যে টালির চালায় একটা বাড়ি, একটা মহিলা যেখানে খাদে ওই গঙ্গায় জল ঢুকলে তার বাড়িতে জল ঢুকে দিয়েছ, আমি সেই মহিলাকে দেখে এসেছি। সেই মহিলা এত টাকা পয়সা এসব নেতা মন্ত্রীদের, এটা কি হলো? মানে কোত্থেকে এইগুলো হয়ে এলো? একজন আমি শুনছিলাম, একজন অভিযোগ করছিল, বলছি 100, 200, 300 এগুলো কোনো টাকা নেই, কোটি, এগুলো কোনো টাকাই নেই নাকি? এক একজনের কাছে 1100, 1200 কোটি টাকার সম্পত্তি আছে, মানে তার কাছে কিছু ছিল না এককালে, মানে ওনার কথা বলছি না, মানে তার লোকদের কাছে এরকম সম্পত্তি, এগুলো তো আপনি তাদের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে ঘুরেছেন। না, দেখো, আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে বিনয় মিশ্র ভানুদ্বীপে চলে গেছে প্রচুর টাকা নিয়ে, হলো আর কি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি কে বিনয় মিশ্র কামাচ্ছেন আমি চিনতাম না। তোমাকে সত্যি কথা বলি যে আমার কাজ ছিল প্রশাসনিক কাজ। আমি ডিএমদের সব চিনতাম, আমি এসপিদের সব চিনতাম, আমি এসডিও চিনতাম, আমি রিপোর্ট করতো। ডিএমরা কাকে রিপোর্ট করতো? মমতা বন্দ্যোপাধ্যায় না অন্য কাউকে? দেখো, ডিএমডির কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করার কাজ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করতো। না, আমরা দেখতাম একটা প্রশাসনিক বৈঠক হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতেন না? দেখো, তোমাকে একটা কথা বলছি, প্রশাসনিক বৈঠক যেটা হতো সেটা নিয়ে মানে সেটা উনি যেভাবে ভেবেছিলেন, উনি ভাবলেই হবে না। সেটা তুমি আমাকে বলো তো, একটা প্রশাসনিক মিটিংয়ে বিডিও রয়েছে, এসডিও রয়েছে, এসপি রয়েছে, ডিএম রয়েছে, চিফ সেক্রেটারি রয়েছে, ডিজি রয়েছে, এই সবার সামনে লাইভ হচ্ছে। তো সেই লাইভে উনি ধরো একটা ভিডিও কোনো একটা কথা বলছে, উনি ভিডিওকে বলতে বললেন এটা কেন হয়নি, ওনার কাছে রিপোর্ট থাকতো, সেই রিপোর্ট নিশ্চয়ই কোনো প্রশাসনিকভাবে দিত। এবার ভিডিওর কথা অনুযায়ী উনি সবার সামনে, ধরো 100 লোকের সামনে, সবার সামনে উনি ডিএমকে একটা কটূক্তি কোনো একটা কথা বলে ফেললেন। এটা ঠিক না, এটা ঠিক নয় মানুষ, এটা ঠিক না। এটা আমি তোমাকে বলছি, ছোট ছোট জায়গা, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে
ডিএম যে একটা জেলা চালাচ্ছে তাকে কিন্তু তুমি সবার সামনে 150 লোকের সামনে কিন্তু উইথ তুমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ঝামেলাটা হলো যেদিন, সেদিন আপনি ছিলেন? না, ছিলাম না, কিন্তু আমি এটাতে আমি কিছু বলতে পারিনি। আমি এখন নাম বলবো না, তোমাকে এটা বলতে পারি যে আমাদের বহু নেতা, বহু মন্ত্রী, বহু যারা তৃণমূল পার্টির সাথে জড়িত, তাদের সাথে ব্যক্তিগতভাবে তো সবাই আমাকে চিনতো। কেন আমি কবে থেকে কাজ শুরু করেছি, 84 থেকে 86 আমি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলি। তা সেই থেকে এরা সবাই আমাকে দাদা বলতো, সবাই জানতো, কিন্তু এটাতে সবাই কিন্তু একটু দুঃখই পেয়েছিলেন। আজকে তোমাকে একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা আমি এত কিছু দেখি না, একটা মুকুল রায়ের একটা কথা শুনছিলাম। মুকুল রায় বলছিল যে শুভেন্দুকে বার করে দেয়া, শুভেন্দুকে তাড়িয়ে দেয়া, এটা ঠিক হয়নি, ওটা হয়নি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, এই পুরো জায়গাটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা কিভাবে এই জিনিসটাকে কথা বলে কিভাবে নিজেদের মধ্যে ঠিক করতো, আমি সত্যি বলছি এটা আমি জানতে পারতাম না। কিন্তু কোনটা খারাপ হচ্ছে ভালো হচ্ছে এটা বুঝতে পারতাম, কিন্তু আমি তোমাকে এটা বলে যাচ্ছি অন ক্যামেরা, আমি বলতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক ভাই বোন? আমি যতদূর জানি 1 বোন 4 ভাই। এক বোন মানে মমতা একা না, আরেকটা মমতার বোন আছে? আর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন আছে, আমরা নান্টি নান্টি বলি তাকে। নান্টি? হ্যাঁ হ্যাঁ, নান্টি। ও কি করে? না, ও কি হাউস ওয়াইফ, এরকম আর ওর কিছু ছেলে মেয়ে? একটি মেয়ে। কি করে? ও তো কম্পিউটার সায়েন্স এসব নিয়ে পড়াশোনা করতো। তারপরে বোধহয় যখন অভিষেক এই একটা মিডিয়া সেল করে আমাদের কামাক স্ট্রিটে, মিডিয়া সেল, এখানে যেখানে অভিষেকের সব ছবি দেখা, দিদিমণির এই করা যাবতীয় জিনিস, যখন আইপ্যাক অলরেডি চলে এসছে, আইপ্যাক কাজ করছে, এই যখন করে, তখন ওই মিডিয়া সেলটা, ওর ভালো নাম হচ্ছে, এমনি আমরা ওকে পুণ্যি বলতাম, খুবই ছোট, অনেক ছোট আমাদের চেয়ে, পুণ্যি, ওর ভালো নাম হচ্ছে অদিতি গায়েন, ও ওটা দেখাশোনা করে। মানে মিডিয়া সেলটা হচ্ছে ওখানে কিছু অনেক ফটোগ্রাফার আছে, ওখানে আইপ্যাকের ফটোগ্রাফার আছে, মিডিয়া সেলের নিজস্ব কিছু ফটোগ্রাফার আছে, ভিডিও ফটোগ্রাফার আছে, তাদের একটা টিম আছে, ওই টিমটা নানা রকম তাদের প্রচার। অদিতি গায়নের আন্ডারে কাজ করতেন? না, আমি অদিতি গায়েনের আন্ডারে কাজ করতাম না, কিন্তু আমি কাজটা করতাম চিফ মিনিস্টার, আমার ডেজিগনেশন ছিল মিডিয়া অ্যাডভাইজার টু সিএম। কিন্তু অদিতি গায়েন চিফ মিনিস্টার মানে চিফ মিনিস্টার পুলিশ মন্ত্রী বলছে অভিষেক দেখে পুলিশ, অদিতি গায়েন বলছে আপনি চিফ মিনিস্টারের আন্ডারে কাজ করেন, কেউ কেউ বলছে মিডিয়া দেখতো অদিতি গায়েন, ব্যাপারগুলো আমি তোকে আমি তোকে বুঝে আমি তো ক্লিয়ার করে দিই, 1 মিনিটে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে প্রথম এই মিডিয়া সেলের এই পুরো জায়গাটা, দিদিমণির ফেসবুক লেখালেখি, এটা পুরো সিএমও অফিসে কন্ট্রোল করতো। সিএমও অফিসে ছিল? চিফ মিনিস্টার অফিস, মানে হ্যাঁ, চিফ মিনিস্টার অফিস, ওখানে একটা সেল ছিল, আমি এটা নামটা ভুলে যাচ্ছি। আইএস অফিসাররা ছিল না? না 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 না, কেউ ওরকম ভাবে কেউ ছিল না। আমি তোমাকে বলে দিই, তোমাকে আমাদের ওখানে যারা কাজ করতো, যেসব WBS অফিস, আইএস অফিসার যারা কাজ করতো, যারা রিটায়ার করার পর তাদের অনেক দায়িত্ব ছিল, তাদের প্রত্যেককে এই যে দিদিমণির যা কাজ হবে, মুখ্যমন্ত্রীর যা কাজ হবে, এই কাজগুলো একটা লেখা আর আমার 4-5টা ছবি দিয়েই পোস্ট হতো, লেখালেখি হতো। কিন্তু এটা অল অন সাডেন যখন এটা মিডিয়া সেল বলে একটা কামাক স্ট্রিট চলে এলো, তখন দেখলাম যে না, এটা পুরোপুরি কামাক স্ট্রিটে চলে গেল। এবং আমাকে ছবিগুলো কিন্তু মিডিয়া সেল, আমি যে ছবিগুলো তুলতাম সিএমওতে, সেগুলো মিডিয়া সেলে একটা মেলে আমাকে পাঠিয়ে দিতে হতো। আমি ছবি তুললাম, আমি 10টা ছবি পাঠিয়ে দিলাম। এইবার মিডিয়া সেল ওখানে যারা রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, অদিতি গায়েন থেকে আরম্ভ করে আরো যারা রয়েছে, তারা ওইটাকে ঠিক করতো। তখন সিএমও অফিস থেকে ওটা মিডিয়া সেল। আপনি আদতে অদিতি গায়েনের হয়ে কাজ করতেন? ও যা বলে সেই নির্দেশ পালন করতেন? এটা ভুল করছো। আমার ডেজিগনেশন অনুযায়ী তো আমি মিডিয়া সেলে, আমার এতে কামাক স্ট্রিটে আমাকে বসতে হতো না। আমার তো 14 তলাতেই একটা ঘর ছিল এবং মুখ্যমন্ত্রীর ছবি তুললাম। সেটা তো কিন্তু তুমি এটা বলতে পারো যে আমার ছবিগুলো মিডিয়া সেলে পাঠাতে হতো। তা মিডিয়া সেলে পাঠাতে হতো, আমি ওখানে চাকরি করি, তা আমার কাছে যখন এটা বলা হলো যে মিডিয়া সেলে ছবি পাঠাতে হবে, আমি ছবি পাঠিয়ে দিতাম। বা সেখানে আর তো আমার কাছে কিছু না। যদি উনি বলে যেতেন যে, আপনি আমাকে বলুন তো, সব যদি কেউ চোরের নাম করতে হয়, মানে চোর, হ্যাঁ, অভিষেক বড় চোর না মমতা বড় চোর? না, এই কথার উত্তর তুমি আমার কাছে এরকম নিও না। জনরোষ যেটা হয়েছে সেটা হচ্ছে 4 তারিখে রেজাল্ট হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই হারিয়ে দিয়েছি, ওই হারিয়ে দিয়েছি, এই করেছি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি এগুলো ঠিক আছে, বিজেপি পার্টির একটা নির্দিষ্ট একটা পন্থা, একটা ছিল, একটা ক্যালকুলেশন ছিল। রাজনীতি এখন কিন্তু এরকমভাবে ওই মিটিং করে চলে না। রাজনীতি কিন্তু একটা ক্যালকুলেশন করে করতে হয়। আমি বলতে পারি সেটাতে ওরা অনেক এগিয়ে গেছে, কিন্তু মানুষ যখন 90%, 92%, 90% ভোট দিচ্ছে, ইতিহাস বলছে, আমি আজ সাংবাদিক আজ থেকে 35 বছর বলছি, সেই ভোট কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে সরকারের এগেনস্টেই যায়। এটা ভারতবর্ষের যদি শুভেন্দুর সঙ্গে ফোনে কথা হয় না, হয়নি, তবে দুই একবার অনুষ্ঠানে দেখা হয়েছে, এমনি নর্মাল অসুবিধা, কেমন আছো, আছো, এইভাবে কথা হয়েছে, দেখা হয় না। আর তোমাকে একটা সত্যি কথা বলছি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমরা যারা সিএমওতে কাজ করতাম তারা একটু ভয়েই থাকতাম। ভয় থাকতেন? হ্যাঁ, ভয় থাকতাম। দুটো কথা বলি। কেন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সব কিছু একা করত, এবং তারপরে প্রশাসনিক মিটিংগুলোতে যেভাবে দেখতাম যা কিছু হতো সেগুলো মানে চুপচাপ শুনতাম, কিন্তু ভাবতাম আমি এর কিছু বললে তো তাহলে কথা যেটা বুঝতে হচ্ছে, আমরা কথা শুনে যেটা আপনার সারমর্ম যেটা হচ্ছে, মমতার ধৃতরাষ্ট্র হয়ে গেছিল। তোমার ভাষায় তুমি এটা বলতে পারো, এই ভাষাটাকে আনা খুব আমি ওই কলকাতায় গাছ নেই, বড় বাড়ি হয়ে গেল, এটা তো আমি নিজে আমি তো কলকাতার বাইরের লোক, আমি রাস্তায় দেখতে পাচ্ছি, তো মমতা তো কলকাতার মেয়ে বলতে গেলে সেই অর্থে। দেখো, সেটা একটা যে কোনো জিনিসের একটা এই ডেভেলপমেন্টটা বলছো, এটা তো তুমি বলছো, আমি বলছি, এটা করলে হবে না। আমি তোমাকে বলছি যে আজকে যেটা হলো যে এই যে মন্দিরগুলো হতে শুরু করলো, তা এর জন্য তো ওনার টিম রয়েছে, আইএসআর রয়েছে, ওনার জন্য WBCS আইএস বড় বড় অফিসার রয়েছে, তারা কি করলেন? আমি তো এখন, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি ডিজি ছিলেন, ডিজি যারা ছিল তারা কি করেছে, যারা এসপি ছিল তারা কি করেছে, যারা ডিএম ছিল তারা কি করেছে? আমি জানি ডিএমরা কেন করতে যায়নি, কেন ডিএমরা কোনো কাজ করতে গেলে তাদের হয় ট্রান্সফার হতে হয়েছে, না হলে তাকে বসিয়ে দিয়ে অন্য ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। এই ঘটনার সাক্ষী আমি। কিরকম? দেখো, এগুলো নাম ধাম এরকমভাবে বলতে আমি অন ক্যামেরা বলতে রাজি নই, কিন্তু আমি এটা দেখেছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সমস্যাগুলো সাধারণ মানুষের জন্য যখন উনি কাজ করতে আসেন, তাতে কিন্তু আমাদের এখানকার প্রশাসনিকভাবে তাদের কিন্তু প্রচ্ছন্ন একটা মদত ছিল। তা এই মদতটা আমাকে এবার, আমি তোমাকে প্রশ্ন করছি, এই মদতটা তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে কেন তারা পিছিয়ে এলো? আজকে আমাকে তুমি এভাবে বলছো, আমি বলতে চাইছি তুমি কোনো প্রশাসনিক লোকদের, আজকে সব পুলিশ চেঞ্জ হয়ে গেছে, এই পুলিশ তো এই পুলিশের টিমটাই তো ওনারা কাজ করেছে, এই প্রশাসনিক দিয়ে এই টিমটাই তো ওনারা কাজ করছেন। আজকে তারা কিছু ট্রান্সফার হয়ে গেছে, কিছু ওই ডিপার্টমেন্ট ঢুকেছে, কিছু এই ডিপার্টমেন্ট ঢুকেছে, কিছু এখানে ঢুকেছে, কিন্তু তারা এতদিন 15 বছর ধরে কি করেছে? তারা তো কোনোদিন 15 বছর ধরে কোনো বলেনি ম্যাডাম এটা খারাপ, ম্যাডাম এটা করা যাবে না। হয়তো কেউ বলেছেন, উনি শোনেননি, এটাও হতে পারে, আমি তো সেখানে ছিলাম না। আমি তো ওখানে যখন উনি প্রেস কনফারেন্স করছেন, আমি তো নিজে দেখি যে কোনো একটা সাংবাদিকের বাইরে একটা প্রশ্ন রাখলে উনি তাদেরকে কিভাবে উত্তর দিয়েছেন। হ্যাঁ, আমার খারাপ লেগেছে, কারণ উনি এগুলো করেছেন। আমরা যে কথাগুলো বলছি ওনার সঙ্গে, একটা বিষয় আমি বুঝতে পারছি, ওনার অনেক কিছু আছে, উনি অনেক কথা বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, বলছেন না, কোনো একটা হয় না, একটা মানুষের একটা ব্যাপার। তো ওনার সঙ্গে অনেক কথা বলতে হবে, আরও অনেক কিছু জানা যাবে, কিন্তু একটা জিনিস আমরা জানি, ওনার কাছে যে কথা বলতে বলতে জানলাম, সব ফটো ওনার কাছে আছে, প্রতি মুহূর্তের ফটো আছে, উনি অনেকটা মুখ খুলছেন না, অনেকটা জানলাম ওনার কাছ থেকে। তো কিন্তু সময় তো আমাদের সীমিত, তো আমরা এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফিরে আসবো রিপাবলিক বাংলার অন্যান্য খবরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।